প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমন্ত্রণ জানাচ্ছি বিএসবি কেএমএন উচ্চশিক্ষা দেশ বিদেশ অনুষ্ঠানে। আমরা জানি আগামী 22 তারিখ থেকে শুরু হচ্ছে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা। আমাদের এই কোমলমতি শিক্ষার্থীদের জন্য এটি প্রথম পাবলিক পরীক্ষা এবং আমার যতটুকু বিশ্বাস পৃথিবীর সর্ববৃহৎ পাবলিক পরীক্ষা এটি, কারণ প্রায় 3 মিলিয়ন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে। এই পরীক্ষার সার্বিক প্রস্তুতি নিয়ে আমাদের প্রাথমিকের শিক্ষকরা অনেক কাজ করেছেন, অনেক তথ্য পরামর্শ দিয়েছেন আমাদের শিক্ষার্থীদের, কারণ যেহেতু তারা বয়সে অনেক নবীন এবং অভিভাবকরা তাদেরকে নিয়ে অনেক বেশি টেনশন করে, সেই সব কারণেই প্রস্তুতিটা হয়তো আরও বেশি হয়েছে। আমরা সার্বিক প্রস্তুতির বিষয় নিয়ে কথা বলবো আজ, আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জুডিথ রুনা গোমেজ, সিনিয়র শিক্ষক, কেমব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, এবং জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সভাপতি বাংলাদেশ সহকারী প্রাথমিক শিক্ষক সমাজ। সে সাথে উপস্থিত আছেন রোহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল ইসলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সরাসরি চলে যাচ্ছি স্যারদের কাছে। স্যার, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে আপনি সরকারি প্রাথমিক বিদ্যালয় রোহিতপুরের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। সেখান থেকে শিক্ষার্থীরা প্রস্তুতি নিচ্ছে আগামী 22 তারিখের পরীক্ষা নিতে। একইভাবে সারা বাংলাদেশে প্রায় 85,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান, কিন্ডারগার্টেন বা এনজিও কর্তৃক পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় 30 লক্ষ শিক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। তো তাদের সার্বিক বিষয় নিয়ে আপনার অনুভূতি কি আছে? একটি সময় প্রাথমিক পরীক্ষা ছিল না, শুধু বৃত্তি পরীক্ষা ছিল। আবার সরকার চিন্তা করছে সামনে হয়তো এই পরীক্ষাটি বাদ দিয়ে দেওয়ারও। আপনার অপিনিয়ন কি আছে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি আমাদের পরীক্ষার্থীদেরকে, যারা আগামী 22 তারিখ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আসলে প্রাথমিক সমাপনী পরীক্ষা একটা বিরাট কর্মযজ্ঞ। প্রথমেই আমি বলছি যে আমাদের প্রাথমিক শিক্ষকরা এবং প্রাথমিক শিক্ষার সাথে যারা জড়িত তারা জানে এটা কত একটা বিরাট যজ্ঞ। এখানে আমাদের কোনো শিক্ষা বোর্ড নেই। আমরা মাত্র 15 থেকে 20 দিনের মধ্যে রেজাল্টটা কমপ্লিট করতে হয়। তো আমি প্রথমেই বলবো যে এই পরীক্ষা জন্য একটা বোর্ড দরকার, একটা প্রাথমিক শিক্ষা বোর্ড দরকার প্রথমেই। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে প্রাথমিক শিক্ষা আগে সমাপনী পরীক্ষা আগে ছিল না, এখন সেটা হচ্ছে। আমি আসলে আজ 15 বছর যাবত শিক্ষক, প্রধান শিক্ষক। সমাপনী পরীক্ষা শুরুর পূর্ব থেকেই আমি শিক্ষক। তো সমাপনী পরীক্ষা শুরু হওয়ার আগে 2009 সালে যখন সমাপনী পরীক্ষা শুরু হলো, তখন থেকে অভিভাবকদের মধ্যে, বিশেষ করে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থী যারা, অভিভাবক যারা, তারা প্রাথমিক যে একটা পরীক্ষাটাকে একটা উৎসব হিসেবে তারা নিয়েছেন এবং পরীক্ষাটাকে একটা উৎসব হিসেবে নিয়েছে। এবং সারা বছর সমাপনী পরীক্ষার যার যে পরিবারে একটা স্টুডেন্ট পরীক্ষা দিবে, সেই পরিবারের অভিভাবক থেকে শুরু করে পরিবারের প্রতিটা সদস্যই তার একটা সেই পরিবারের একজন এবার একটা পাবলিক পরীক্ষা দিবেন। সারা বছর একটা প্রস্তুতি আছে। অনেকেই এই প্রস্তুতিটাকে মনে করছেন যে এটি শিক্ষার্থীদের জন্য এটি বিশাল প্রেসার হচ্ছে এবং এটা হয়তো ঠিক না। কোনো কোনো ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস নিয়ে নানা গুজব ওঠার কারণে মনে করছেন যে পরীক্ষা পদ্ধতিটা বাতিল করে দেওয়া উচিত। আপনার কি মত? ধন্যবাদ। প্রথমেই আলোচনার শুরুতে আমি শুভেচ্ছা জানাচ্ছি প্রায় 3 মিলিয়ন শিক্ষার্থীদেরকে, যারা 22 তারিখের জন্য সমাপনীতে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার কাছে মনে হচ্ছে যে আপনি যে প্রসঙ্গটা উল্লেখ করেছেন এটা পুরোপুরি সঠিক নয়, যেহেতু বাংলাদেশে গত 2009 সাল থেকে এই সমাপনী পরীক্ষা হয়ে আসছে এবং আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে, প্রাথমিক শিক্ষাকে আধুনিকায়ন এবং যুগোপযোগী করার ক্ষেত্রে বাংলাদেশ সরকার, বর্তমান যে শিক্ষা মাধ্যমিক সরকার আছে, এদের যে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এই প্রাথমিক শিক্ষার মাধ্যমে আমাদের দেশে যে ড্রপ আউট রেটটা আছে এটা অনেক কমেছে এবং শিক্ষার্থীদের মধ্যে একটা আনন্দ, যেমন একটা ঈদের একটা আনন্দ হয়, এরকম আমরা দেখেছি যে সরকারিভাবে এরকম নির্দেশনা আছে। 9 সালে যে পরিমাণ শিক্ষার্থী ছিল তার চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে এখন, আর বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ড্রপ আউট হ্রাস পাচ্ছে। এবং এই পরীক্ষার মাধ্যমে তাদের তো ভীতি নেই, বরঞ্চ একটা স্টুডেন্ট, যেহেতু একটা প্রাথমিক শিক্ষা একটা আমাদের শিক্ষা স্তরের একটা শেষ স্তর, এখন যদিও 8ম শ্রেণী পর্যন্ত হতে যাচ্ছে, এখনো হয়নি, সেক্ষেত্রে একটা স্টুডেন্ট এই যে পড়ার যে আগ্রহ, এই যে সমাপনী পরীক্ষাটা থাকার কারণে আমি দেখছি অভিভাবকদের মধ্যে অনেক বেশি একটা আগ্রহ তৈরি হয়েছে যে তার স্টুডেন্টটা ভালো করবে। এখানে 5 বছর শিক্ষা শেষে একটা সরকারিভাবে সে একটা সনদ পাচ্ছে, যেটা তার একটা
ডকুমেন্ট, যেটা আগে আমরা যখন পড়াশোনা করেছি এটা আমরা কল্পনাই করতে পারিনি। সেক্ষেত্রে শিশুরা অনেক আনন্দের সাথে পরীক্ষা দিচ্ছে এবং তাদের কাছে ভয়ভীতি নেই, এবং তারা দেখেছি যে অধ্যবসায়ের মাধ্যমে তাদের যে একটা কম্পিটিশন, তাদের মধ্যে একটা কম্পিটিশন গড়ে করেছে যে আমি ভালো করব। কিন্তু আগে আমরা যখন ট্র্যাডিশনাল যে পরীক্ষাগুলো তখন সেটা হয়তো ছিল না। তখন কিন্তু এটা ছিল না। ম্যাডাম, আপনার কাছে জানবো যে আপনি প্রাইমারির একজন শিক্ষক, আপনি একজন পরীক্ষক, এবং আপনি অনেক সময় কেন্দ্রগুলোতেও শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার ব্যাপারে সহযোগিতা করছেন একজন ইনভিজিলেটর হিসেবে। সো আপনার সব দিক থেকে যে অভিজ্ঞতা আছে তার আলোকে শিক্ষার্থীদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? ধন্যবাদ। আমি প্রথমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার পরীক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানাচ্ছি যে অনেক বড় একটা পরীক্ষায় তারা অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী 22 নভেম্বর থেকে। তো হাতে শিক্ষার্থীদের এখন খুব কম সময়। এই সময়টা আমি বলবো যে কোনো রকম টেনশন না নিয়ে বরং এতদিন যা কিছু শিখেছে তাই তারা ভালো করে রিভিশন দিয়ে যাক এবং ধারাবাহিকভাবে সেই রিভিশনটা যেন দেয়। এবং সেই সাথে যে বিশেষ বিষয়টি বলবো সেটা হচ্ছে তাদের মূল পাঠ্যপুস্তক খুব ভালো করে মনোযোগ সহকারে তাদের পড়তে হবে। কারণ শিক্ষার্থীরা জানে যে এবার 50% মার্কস হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশ্চেন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন আসবে। কাজে এই সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হলে শিক্ষার্থীদেরকে তাদের বইয়ের উপর ধারণা ভালো রাখতে হবে। যদি সেই প্রতিটা চ্যাপ্টার সম্বন্ধে তাদের ধারণা থাকে তাহলে যে কোনো উত্তর তারা দিতে সক্ষম হবে। আর কেন্দ্রের তাদের প্রস্তুতিটা কেমন নিয়ে যেতে হবে? কেন্দ্রে কিছু নিয়মকানুন থাকে। তো প্রথমে যেটা হচ্ছে যে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার আধ ঘন্টা আগে পরীক্ষার্থীকে কেন্দ্রে পৌঁছাতে হবে। তবে বিশেষ করে প্রথম পরীক্ষার দিন সেদিন অন্তত 1 ঘন্টা আগে শিক্ষার্থীদের পৌঁছাতে হবে, কারণ সেই দিন তারা তাদের রোল নাম্বার দেখে রুম বের করে কোথায় সিট পড়েছে সেটা দেখে বসতে হয়। আর পরীক্ষার নিয়মকানুনগুলো শিক্ষার্থীরা অবশ্যই পালন করবে। সেই নিয়মগুলো হলো, প্রথমে যখন পরীক্ষার্থীরা খাতা পাবে, উত্তরপত্র হাতে পাবে, তখন তারা তাদের নিজেদের নাম, পরীক্ষার রোল নাম্বার, পরীক্ষা কেন্দ্রের নাম, বিষয় এবং তারিখ সুস্পষ্টভাবে নির্ধারিত জায়গায় লিখবে। এক্ষেত্রে পরীক্ষার্থী যদি তার অ্যাডমিট কার্ড দেখে সেগুলো ফিল আপ করে তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এরপর যখন এগুলো ফিল আপ হয়ে যাবে, পরীক্ষার্থী খাতার উপরের দিকে 1.5 ইঞ্চি এবং বাম দিকে 1 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে সেগুলো মার্জিন টানবে, এবং মার্জিন অবশ্যই পেন্সিল এবং স্কেল দিয়ে মার্জিন টানতে হবে। এরপর যখন প্রশ্নপত্র হাতে পাবে তখন তাড়াহুড়ো না করে পরীক্ষার্থীকে পুরো প্রশ্ন খুব মনোযোগ সহকারে পড়তে হবে, এবং পুরো প্রশ্ন, এবং যেই প্রশ্নের উত্তর শিক্ষার্থী খুব ভালো করে জানে সেই প্রশ্নের উত্তর দিয়ে পরীক্ষা শুরু করতে হবে। এবং প্রতিটা প্রশ্নের উপরে যে প্রশ্ন উত্তর লিখছে সেই প্রশ্নের নাম্বার লিখতে হবে, এবং উত্তরের শেষে অবশ্যই এন্ডিং সাইন অথবা সমাপ্তিসূচক চিহ্ন দিতে হবে। আর এই বিষয়গুলো হয়তো শ্রেণীকক্ষে আপনারা শিক্ষার্থীদেরকে শিখিয়েছেন? হ্যাঁ, আমরা এই বিষয়গুলো সবসময় চর্চার মধ্যে রাখি। তারপর দেখা যায় কি শিক্ষার্থীরা অনেক বেশি তাড়াহুড়ো করে ফেলে, হয়তো অনেক সময় সমাপ্তিসূচক চিহ্ন দেয় না, অথবা স্যার, আপনার কাছে জানবো যে আমাদের শিক্ষার্থীরা হয়তো পরীক্ষা দিচ্ছে কিন্তু অভিভাবকরা এই মুহূর্তে অনেক বেশি উৎকণ্ঠার মধ্যে আছে। তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে, বা অভিভাবকরা কিভাবে প্রস্তুতি নিলে আমাদের শিক্ষার্থীরা ভালো করতে পারবে? ধন্যবাদ। আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা একদম, আমরা সমাপনী পরীক্ষার দ্বার প্রান্তে এই মুহূর্তে। অভিভাবকরা সাধারণত আপনারা টেনশনে থাকেন, কিন্তু সমাপনী পরীক্ষায় সরকার যে নীতিগতভাবে যেভাবে দিচ্ছেন তাতে শিক্ষার্থীদের এরকমের কোনো প্রেশার ক্রিয়েট করার দরকার নেই এই মুহূর্তে, কারণ তাদেরকে যাতে মেন্টালি তারা সুস্থ থাকতে পারে এবং তারা সুস্থভাবে, এখন আমরা সঠিক সময় ঘুমাবে, ভালো খাবার দেবেন এবং ওদের মধ্যে পড়াশোনার জন্য ওটা চাপটা এখন কমিয়ে দেয়। যেহেতু আমরা মোটামুটি সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, অভিভাবকদের কাছে অনুরোধ থাকবে তারা সুন্দরভাবে এদেরকে সুস্থভাবে শান্তভাবে পড়ার সুযোগ দেয়, কিন্তু তাদেরকে এই মুহূর্তে কোনো এক্সট্রা প্রেশারের দরকার নেই। কারণ সুন্দরভাবে তাদেরকে যদি বোঝানো হয় যে তুমি যে পড়াগুলো পড়া হয়েছে জাস্ট এগুলো রিভিশন দাও, টেনশন করার কিছু নেই, এবং মেন্টালি তারা এত উৎকণ্ঠিত হওয়ারও কিছু নেই। আমরা দেখেছি অনেক সময় কেন্দ্রের সামনে গিয়ে অভিভাবকরা অনেক ভিড় করে, তারা এটা নিয়ে খুব টেনশন ফিল করে। অনেক সহজ এবং সরল কোশ্চেনই করা হয়, যেটা বইয়ের মধ্যে থেকে। যদি এখন সৃজনশীল পদ্ধতিতে যে নতুন পদ্ধতিতে এসেছে, এখানে 50% কোশ্চেন যোগ্যতা ভিত্তিক হবে, কিন্তু এটা অত্যন্ত সাধারণ কোশ্চেন থাকবে, যেটা শিক্ষার্থী নিজে চিন্তা করে সহজভাবেই লিখতে পারবে যদি তার পাঠ্য বই পড়া থাকে। এই জন্য
কোনো নোটস করার দরকার নাই, কোনো আলাদা কিছু প্রিপারেশন নেওয়ারও দরকার নেই। তো আমি অভিভাবকদের কাছে এটাই মানে প্রত্যাশা করবো যে তারা যেন শিক্ষার্থীদের উপরে কোনো বাড়তি চাপের এই সর্বপ্রতি পাবলিক পরীক্ষাটি সাধারণত নেওয়া হয় আপনাদের মতো যারা প্রধান শিক্ষক আছেন, আপনারা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন, সাধারণ শিক্ষক যারা আছে তারা ইনভিজিলেটরের দায়িত্ব পালন করেন। তো সেখানে কার কি দায়িত্ব আছে, কিভাবে সে দায়িত্বগুলো বন্টন করা হচ্ছে এবং ইতিমধ্যে আপনাদের প্রস্তুতি কেমন হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমাদের সকল প্রস্তুতি মোটামুটি শেষ। আমাদের প্রতিটা বিদ্যালয়ে প্রতিটা কেন্দ্রে যতগুলি পরীক্ষার্থী আছেন প্রতি 25 জনের জন্য একজন করে ইনভিজিলেটর থাকেন, একজন কেন্দ্র সচিব থাকেন, একজন হল সুপার থাকেন, একজন সহকারী হল সুপার থাকেন। এখানে কার কি ভূমিকা আছে? এখানে কেন্দ্র সচিব মূলত যে প্রতিষ্ঠানে পরীক্ষাটা হয় সেই প্রতিষ্ঠানের প্রধান বা যে কোনো ভারপ্রাপ্ত একজন, উনি থাকেন কেন্দ্র সচিব হিসাবে। উনি তার কেন্দ্রের সমস্ত প্রস্তুতিগুলি উনি সম্পন্ন করেন, আসন ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয়, এবং পরীক্ষার যে খাতা বা অন্যান্য উপকরণগুলি উনার বিদ্যালয়ে সংরক্ষণ থাকে, এবং পরীক্ষার্থীর সংখ্যা অনুযায়ী পরীক্ষার আসন ব্যবস্থা উনি নিশ্চিত করেন। আর এরপর থাকেন হল সুপার, উনি অন্য একটা ক্লাস্টার থেকে আসেন আমাদের সরকারের বর্তমান রুলস অনুযায়ী। তো উনি ওই পরীক্ষার সার্বিক দায়িত্বে থাকেন। যেদিন পরীক্ষা অনুষ্ঠিত হয় সেদিন সারাদিন ওনার দায়িত্ব হলো বিভিন্ন কক্ষে ইনভিজিলেটরদেরকে বন্টন করে দেওয়া, কোন কক্ষে কতজন শিক্ষার্থী আছেন সেই অনুপাতে কতজন ইনভিজিলেটর লাগবে সেগুলি উনি বন্টন করে দেন। তারপর সহকারী হল সুপার, উনি হল সুপারকে এইসব কাজে যাবতীয় সহযোগিতা করে থাকেন। আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে অভিভাবকদের উদ্দেশ্যে, সেটা হলো যে আমাদের স্টুডেন্টরা 11টায় পরীক্ষা শুরু। তো অনেক সময় আমরা আমাদের বিদ্যালয়ে যে প্রস্তুতিমূলক পরীক্ষাগুলি নিয়েছি, যে স্টুডেন্টরা অনেক সময় তারা ছোট, তো অনেকে সকালবেলা খাওয়া দাওয়া না করেই চলে আসে। পরীক্ষা 11টায়, অনেক সময় চলে আসে ক্লাস 9টায়, কেউ 8টা বাজেও চলে আসেন। তা আমি অভিভাবকদের উদ্দেশ্যে বলবো যে পরীক্ষার প্রথম দিন 1 ঘন্টা আগে যেহেতু কেন্দ্রের গেট খোলা থাকবে, 1 ঘন্টা আগে পৌঁছালে হবে, কিন্তু তার অবশ্যই যেন নাস্তা খেয়ে আসে, না খেয়ে যেন না আসে। কারণ পরীক্ষা যদি ক্ষুধার্ত থাকলে তার পরীক্ষা ভালো হবে না, এটা সবাই জানি আমরা। তো সেই জন্য তার খাওয়া দাওয়াটা, এবং পরীক্ষা চলাকালীন সময়ে যেন সে রিস্কি কোনো খেলাধুলা বা এমন কোনো খাবার দাবার না খায় যাতে সে অসুস্থ হয়ে যেতে পারে। বিশেষ করে অভিভাবকের দায়িত্ব স্বাস্থ্য সচেতনতা পরীক্ষা চলাকালীন সময়ে খুবই জরুরি। আর অভিভাবকরা অনেক সময় এত বেশি টেনশন করেন যেটা দেখে শিক্ষার্থীরা আরো বেশি ঘাবড়ে যায়। তা আমি বলবো যে স্বাভাবিক একটা পরিবেশ তার ফ্যামিলিতে এবং তার পরিবেশের মধ্যে রাখতে হবে, যাতে সে বুঝতে না পারে যে এটা বিরাট একটা কিছু। তারপর আমাদের যে প্রস্তুতিমূলক পরীক্ষাগুলি হয়েছে, এখান থেকে অবশ্যই স্টুডেন্টরা ভালো অভ্যস্ত হয়ে গেছে। তো এই ব্যাপারে অভিভাবকদেরকে একটু সচেতন হওয়ার পরামর্শ দেবো আমি। আর এছাড়া আপনি আর কি কি তথ্য দিতে চান যা কিনা শিক্ষার্থী এবং অভিভাবকদের জন্য কাজে আসতে পারে? ধন্যবাদ। শিক্ষার্থী এবং অভিভাবকরা যেহেতু সমাপনী পরীক্ষার সামনে রয়েছে, এই বিষয়ে মানে প্রত্যেকটা বিষয়ের, বিশেষ করে যে আমাদের নতুন যে এই বছর মানদণ্ডটা একটু পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে বিশেষ করে আমাদের দেশে দেখা যাচ্ছে যে মানে শিক্ষার যে অকৃতকার্য যারা হয় সাধারণত ইংরেজি এবং গণিত, এই দুইটা বিষয়ই বেশি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে এবছর যে নতুন যে পদ্ধতি চালু হয়েছে তাতে আমাদের বিশেষ করে আগে প্যারাগ্রাফ বা লেটার এই জিনিসগুলো অনেকে কষ্ট করে মুখস্থ করতে হতো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের, কিন্তু এখন যে আমাদের যে প্যাসেজ দেয়া থাকবে, একটা সিন প্যাসেজ এবং একটা আনসিন থাকবে, শিক্ষার্থীরা অত্যন্ত সহজভাবে তার যদি বই পড়ে থাকে এবং তাদের মধ্যে যদি রিডিংটা ভালো মতো পড়ে, সে অনুধাবন করতে পারে, তো প্যাসেজ দেখেই সে প্যারাগ্রাফটা লিখতে পারবে। এই জন্য তার কোনো বাড়তি কোনো কিছু মুখস্থ করার জন্য বা নোট করার জন্য কোনো প্রয়োজন নেই। এবং যেটা আনসিন প্যাসেজ থাকবে সেক্ষেত্রে ওই আনসিন প্যাসেজের উপরে একটা প্যারাগ্রাফ থাকবে এবং একটা লেটার লিখতে হবে। এবং এটা যদি সে মানে একটু শুধু আমরা করেছি বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষার মাধ্যমে স্টুডেন্টরা অনেক প্র্যাকটিস করেছে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র যদি আনসিন প্যাসেজটা একটু পড়ে সে যদি রিয়েলাইজ করতে পারে যে এটা বিষয়টা কী, থিমটা কী, তো সে ইজিলি
প্যারাগ্রাফ এবং লেটার ওটার উপরে বেস করে লিখতে পারবে। এই জন্য শিক্ষার্থীদের কোনো মানে ঘাবড়াবার কিছু নেই। ইংরেজি বিষয়টা এখন অনেক সহজ হয়েছে, তার কারণ কমিউনিকেটিভ সিস্টেমের ক্ষেত্রে এখানে শিক্ষার্থীরা খুব মানে ছোট ছোট উত্তর এখানে তাকে দিতে হবে। এখানে বড় কিছু লেখার মতো এরকম কিছু নেই, এমন কোনো অ্যান্সার নেই যে তাকে 2 পেজ লিখতে হবে বা 3 পেজ লিখতে হবে। সেক্ষেত্রে খুব সহজ। আর গণিতের ক্ষেত্রে আমি যে কথাটা বলবো যে গণিতে এই বছর এই পদ্ধতিটা চালু হয়েছে, এটা খুবই সুন্দর একটা পদ্ধতি, যোগ্যতা ভিত্তিক। প্রথমেই 24টা প্রশ্ন থাকবে সঠিক উত্তর এবং এর মধ্যে 20টাই যদি যোগ্যতা ভিত্তিক, কিন্তু এগুলো দৈনন্দিন জীবনে যে সে হিসাব নিকাশ বা যদি যে কাজগুলো আমরা করে থাকি এর সাথে রিলেটেড, এবং সে যদি মানে গণিতের যে অধ্যায়গুলো আছে অধ্যায়ের আগে প্রত্যেকটা অধ্যায়ে কিছু মানে ইনফরমেশন দেয়া থাকে, এগুলো যদি সে একটু রিডিং পরে প্র্যাকটিস করে ইজিলি পারবে। আর আরেকটা মজার জিনিস আছে শিক্ষার্থীদের জন্য যে প্রত্যেকটা একটা অল্টারনেটিভ থাকবে, প্রত্যেকটা মানে সমস্যারই একটা অল্টারনেটিভ থাকবে। যে 3 নম্বরে আমরা দেখছি যোগ্যতা ভিত্তিক, এখানে থাকবে প্রাথমিক 4 নিয়ম থাকে, একটা দিবে এটা অথবা আবার আরেকটা যোগ্যতা ভিত্তিক থাকবে। এবং এইগুলো আগে একটা অঙ্ক হয়তো তাকে অনেক বড় করে করতে হতো, এখন মানে একটা অঙ্ককে 4টা ভাগ করে দেওয়া হবে। সে 2 লাইনের মধ্যে একটা অঙ্ক করতে পারলে ওখানে সে 2 মার্কস পাচ্ছে। তো এইভাবে 4টা করতে পারলে 8 মার্কস, এবং সে পার্শিয়াল মার্কস এখানে পাচ্ছে সেক্ষেত্রে, এবং ছোট ছোট সমস্যা সে সমাধান করবে। এখানে তার প্রেশারটা অনেক লাঘব হচ্ছে। আর এছাড়া যোগ্যতা ভিত্তিক ছাড়াও যে অন্যান্য যে অধ্যায়গুলো থেকে থাকবে আমাদের, সেখানেও প্রত্যেকটার এই অল্টারনেটিভ থাকবে। সেক্ষেত্রে সে যদি একটু ভালো মতো প্রিপারেশন নেয়, যেমন দশমিক হয়তো খুব একটা সমস্যা হবে না। সমস্যা হবে না। আগে যখন খাতা দেখতেন তখন শিক্ষার্থীরা কিছু কিছু ভুল করতো, যেখানে হয়তো নাম্বার কাটতেন। আর এখন যে বিষয়গুলো নতুন অন্তর্ভুক্ত হয়েছে সেখানে হয়তো কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু শিক্ষার্থীদের জন্য এটি প্রথম একটি বিষয়। আর অভিভাবকরা এই বিষয়গুলো পুরোপুরি না জানার কারণে হয়তো তারা তাদের সন্তানদেরকে সেভাবে গাইড করতে পারছেন না। শিক্ষকরা হয়তো কিছুটা চেষ্টা করেছেন। তো এই ক্ষেত্রে আগে কি কি ভুল হতো এবং এখন কি কি ভুল হওয়ার সম্ভাবনা আছে, যেগুলো থেকে সতর্ক থাকলে তারা ভালো করতে পারবে? আগে যে পরীক্ষা সিস্টেমটা ছিল সেখানে এত এমসিকিউ কোশ্চেন ছিল না, আমাদের বইয়ের প্রশ্নগুলোই বেশি আসতো। বইয়ের যে এক্সারসাইজের যে কোশ্চেনগুলো আছে সেগুলোই সাধারণত চলে আসতো। কিন্তু যেহেতু 50% ক্রিয়েটিভ অর্থাৎ যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসছে, শিক্ষার্থীরা করে কি প্রশ্নটা পড়ে খুব দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো এই কিছু প্রশ্ন হয়তো আনসিন থেকে যায়, তো এরকমটা তো এখানে হবে না, বইয়ের মধ্য থেকে সবগুলো হবে নাকি? সব প্রশ্নই বইয়ের মধ্যে থেকে হবে। এবং এই জন্য আমরা বলি যে শিক্ষার্থীকে অনেক প্রশ্ন তো মুখস্থ না করে সে যদি তার পাঠ্যপুস্তক খুব ভালো করে মনোযোগ সহকারে রিডিং দেয়, তাহলে সব প্রশ্ন উত্তর সে দিতে সক্ষম হবে। এই যে 22 তারিখের আগে অল্প কয়েকটা দিন সময় আছে, এই সময়টুকুর প্রস্তুতি কেমন নেওয়া দরকার বলে মনে করছেন? এই সময়টুকু শিক্ষার্থী কোনো কিছু নতুন শিখবে না, সে যা শিখেছে সেটাই সে ধারাবাহিকভাবে এই 6 দিনে অনুশীলন করে যাবে এবং ম্যাথগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। আর বাড়তি কোনো চাপ নেওয়া যাবে না। তারপরে বলবো শিক্ষার্থীদের যদি কোনো বিষয় এখনো বুঝতে সমস্যা থেকে থাকে, তাহলে সে অবশ্যই তার শিক্ষকের সাথে কথা বলবে। ভুলের ক্ষেত্রে একটু যে ভুলগুলো করে সাধারণত, আমি যেটা গত প্রতিটা মানে পরীক্ষায় আমি সমাপনীর উত্তরপত্র মূল্যায়ন করেছি, সেক্ষেত্রে আমি দেখেছি যে যেমন 1 থেকে 50 পর্যন্ত আপনার নৈর্ব্যক্তিক আছে, এখানে সঠিক উত্তর দেখা যায় যে এরকমের একটা বাদ দিয়ে হয়তো দেখা যায় 40-এর পরে 41টা না লিখে সে 42 লিখে ফেলছে, এরকম একটা গ্যাপই রয়ে গেছে। হয়তো তাড়াহুড়া করছে বা কোনো একটা অন্য মানসিকতার কারণে সে 50টা সে পারে এবং সে লিখেও গিয়েছে, কিন্তু মাঝখানে 1টা বা 2টা সে লেখে নেই, যে কারণে ছেড়ে দিয়েছে। আর একটা সমস্যা হয় যে সে মানে 40 নম্বরের অপশনটা দেখছে কিন্তু অ্যান্সারটা সে 41 নম্বরে লিখে ফেলছে, মানে উত্তর যেটা হবে সেটা অন্যটায় চলে গেছে, বা লেখার সময় সে অন্যটার উত্তরটা সে নাম্বার চেঞ্জ করে ফেলছে। আর গণিতের ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে গণিতের যে পরপর নাম্বার থাকে, যে সংখ্যাটা হয়তো 3 নম্বর সমস্যার একটা সংখ্যা হলো ওখানে 3040, কিন্তু পরে 4 নম্বরে একটা আছে 2050, সে 3 নম্বরের অঙ্ক করছে, কিন্তু যখন সে তুলছে উত্তরপথে সে 4 নম্বরের সংখ্যাটা ভুল করে উঠে ফেলছে। এটা শিক্ষার্থীরা এই ধরনের ভুল করে থাকে, তো এটা যেন না করে। এই ক্ষেত্রে কি কোনো নাম্বার পায় তারা নাকি সম্পূর্ণ কেটে দেয়? এই ক্ষেত্রে তারা যদি একদম মানে সংখ্যা চেঞ্জ হয়ে যায় গণিতের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে নাম্বার দেওয়ার সুযোগ নেই, সে যদি তুলতো হয়তো বা মানে সুযোগ আছে, যদি শেষে যায় সে হয়তো কাটাকাটি ঠিক মতো করতে পারে না বা ভাগটা ঠিক মতো করতে পারে না, কিন্তু সে অনেকগুলো স্টেপ করে আসছে, সেক্ষেত্রে তাকে পার্শিয়াল মার্কস দেওয়ার জন্য নির্দেশ রয়েছে আমাদের মার্কিং স্কিম ট্রেনিং সারা
বাংলাদেশে এখন চলছে এই মুহূর্তে, এবং এখানে কিভাবে আমরা উত্তরপত্র মূল্যায়ন করব সে ব্যাপারে দিক নির্দেশনা এই দেওয়া প্রসঙ্গে আপনার কোনো বক্তব্য আছে কিনা? প্রসঙ্গে আমাদের তো একটা পরীক্ষা 2.5 ঘন্টা সময় থাকে, তো গণিতে বা যারা এই এমসিকিউ প্রশ্ন যেগুলি, তো সেখানে করে কি যে 1 নাম্বার এবং 1-এর 1, 1-এর 2, তারা করে কি 1-এর পরে এ বি সি ক খ গ এরকম 4টা অপশন থাকে, তো 1 লিখে সে উত্তরটা লিখলেই হয়। তো এখানে সে করে কি 1 লিখে আবার ক বা খ বা গ সেটাও লিখতে যায়, লিখতে গেলে দেখা যায় যে অনেক সময় সময় নষ্ট হয়। আর আগে তারা সব, আমি দেখেছি যে বিভিন্ন পরীক্ষায় 1 থেকে 40 পর্যন্ত, যদি 40টা আগে ছিল, এখন তো 50টা, বিশেষ করে প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং ইসলাম ও নৈতিক শিক্ষা, এখানে 50টা এমসিকিউ থাকে। সে 50 পর্যন্ত আগে সংখ্যাগুলি লিখে ফেলে, তারপর সে উত্তর লিখে, সংখ্যার পাশে আবার ক খ এগুলিও লিখে। আমার মতে সেটা হলো শুধু উত্তরটা লিখলেই হয়, তাকে ক খ গ আবার লিখে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। ওকে স্যার, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো হ্যালো, জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, বলুন। আমি দুটো প্রশ্ন করব। জি বলুন। একটা হচ্ছে যে ওই সমাপনী পরীক্ষার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, এগুলোর জন্য কি বৃত্ত ভরাট করতে হবে? আর একটা হচ্ছে যে অবজেক্টিভ যেগুলো হবে আর কি, সেগুলো কি খাতায় উত্তর করতে হবে না আলাদা অ্যান্সার শিট থাকবে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ স্যার বলুন। এখানে এই আমাদের প্রাথমিক সমাপনী পরীক্ষায় এখনো আমাদের আলাদা কোনো শীট আসে নাই বা কোনো বৃত্ত ভরাট করতে হবে না। এখানে সরাসরি সে খাতায় উত্তরগুলি লিখবে, প্রশ্নের নাম্বার দিয়ে শুধু যেখানে নাম, রোল এগুলো কি সরাসরি লিখবে? এগুলিও সে খাতার প্রথম পৃষ্ঠায় অপশন দেওয়া থাকবে, সেই অপশনে নির্ধারিত স্থানে সে লিখবে। ধন্যবাদ। আমরা শেষ করতে চাই যে বর্তমান শিক্ষার্থীরা এবং অভিভাবকরা যেহেতু ব্যাপক প্রস্তুতি নিচ্ছে, আমরা সবাই জানি, তাদের প্রতি আর কোনো পরামর্শ আছে কিনা? এখন শেষ সময়ে অভিভাবকদের প্রতি আমার একটাই কথা, যে এখন শিক্ষার্থীদের উপর কোনো রকম চাপ সৃষ্টি না করাই ভালো। আর এই সময় একটু সুষম খাদ্য দিতে হবে, ওদের যেন মেন্টাল পিস থাকে, ওদের যেন সেই সাহস থাকে, সেই ব্যবস্থা করতে হবে। আর যেহেতু এটা সিজন চেঞ্জের সময়, একটু ঠান্ডা লাগার সম্ভাবনা থাকে, কাজে আমাদের পরীক্ষার্থীরা যেন কোনোভাবে অসুস্থ না হয়ে পড়ে, সেই জন্য অভিভাবকদের বলবো একটু যত্নটা বেশি নিতে। ধন্যবাদ আপনাদের সকলকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য, এবং আশা করি আজকে যারা অভিভাবক এবং শিক্ষার্থী অনুষ্ঠান দেখছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, এতক্ষণ কথা শুনছিলাম প্রাথমিক শিক্ষা সমাপনীর প্রস্তুতি নিয়ে। আমরা আশা করি আমাদের পাঠ্য বইয়ের ভিতর থেকে সকল প্রশ্ন আসবে। শিক্ষার্থীরা যে বিষয়গুলো সারা বৎসরব্যাপী পড়েছে সেগুলো পুনরায় রিভিশন দিয়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাবে। প্রথম দিন 1 ঘন্টা আগে কেন্দ্রে পৌঁছাতে পারে, এভাবেই বাসা থেকে প্রস্তুতি নিতে হবে। অবশ্যই শিক্ষার্থীরা নিয়মিত যে নাস্তা খেয়ে বের হয় এরকম খাবারই তাদেরকে দিতে হবে, এবং অনেক রিচ ফুড না খাওয়ানোটাই এই সময়টা অনেকটা বেটার হবে শিক্ষার্থীদের জন্য। আর শিক্ষার্থীরা যেহেতু ছোট বয়সে এবং প্রথম পাবলিক পরীক্ষা দিচ্ছে, সুতরাং তার নিজের মধ্যে একটি ভয় কাজ করাটাই খুব স্বাভাবিক। কিন্তু আমরা যদি অভিভাবক হিসেবে অতিরিক্ত প্রেশার তাদেরকে দিয়ে থাকি, তাহলে তারা হয়তো আরও বেশি ঘাবড়িয়ে যাবে, এর ফলে হয়তো তাদের পরীক্ষা খারাপ হতে পারে। অন্যদিকে আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি যে শিক্ষার্থীরা 98% শিক্ষার্থী কৃতকার্য হয়েছে, এবং জিপিএর দিক থেকেও অনেক বেশি পেয়েছে। স্কলারশিপ অতীতের তুলনায় অনেক বেশি পাচ্ছে, কারণ সেগুলো নির্ধারণ হয় থানাওয়ারি। তো সেই হিসাবে সরকার এই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা যখন থেকে শুরু করেছেন, তখন থেকেই শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং সমাজের সকল মানুষ এই বিষয়টিকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে, এবং আমরা আশা করি এই ধারা অব্যাহত রেখে আগামী দিনে শিক্ষার ক্ষেত্রে আর অনেক বড় পরিবর্তন আসবে। এই শুভকামনায় আমরা আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।